বন্ধুরা, চীন বর্তমানে এত বড় পাওয়ার কিভাবে হয়ে উঠল? বেশিরভাগ জনই বলবেন চীনের পপুলেশন অনেক বেশি ছিল। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো দেখলো ওটা অনেক বড় মার্কেট, তাই ওখানে বিনিয়োগ করা শুরু করে দিল, যার জন্য ধীরে ধীরে ওখানকার নাগরিকরা ধনী হতে থাকে। চীনের ঘরোয়া মার্কেট ডেভেলপ করে এবং চীন এত বড় অর্থব্যবস্থা হয়ে যায়। ওই অর্থব্যবস্থার দমেই চীন তার সেনাবাহিনী দাঁড় করিয়ে দেয়। তাহলে যদি এখন বলা হয় পপুলেশন তো ভারতেরও অনেক বেশি, কিন্তু তাহলে 1980-র দশকে কি এমন হলো যে চীন ভারতের থেকে এতটা এগিয়ে গেল? তাহলে চলুন জেনে নিই 1980-র দশকে চীন কোন এমন ফরেন পলিসি শিফট করেছিল যেটা চীনকে পুরো বদলে রেখে দিল। আসলে ওই সময়ে চীনের রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিল দাইনে সাওপি। এই ব্যক্তি সমগ্র চীনকে বদলে রেখে দিল। ছিল তো সে কমিউনিস্ট পার্টিরই সদস্য, কিন্তু ওনার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন ছিল। এমনকি যে মাও সেদং ছিল সেও তাকে অতটা পছন্দ করত না। ওই অবস্থাতেই সে চীনের চেয়ারম্যান হয়ে যায়। ওই সময়ে চীনের রাষ্ট্রপতি পদ ছিল না। চেয়ারম্যান হওয়ার পর উনি কি বলেন? উনি বলেন, আমরা জানি সোভিয়েত ইউনিয়ন আমাদের ভাইয়ের মতো, ওখানেও কমিউনিজম চলে, কিন্তু এখন সময় এসে গেছে যে চীন নিজের বিচারধারা, নিজের সম্পর্ককে একদিকে রাখুক আর চীনের রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোপরি করুক। উনি ফরেন পলিসিতে সবচেয়ে বড় যে শিপ টানেন তাতে উনি সোভিয়েত ইউনিয়নের সাথে মিলিটারি কনফ্রন্টেশন বাড়ানো শুরু করে দেয়। তখন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মধ্যে একটা ছোট যুদ্ধ হয়ে যায়। এতে দুনিয়া জুড়ে কি সংকেত যায়? সোভিয়েত ইউনিয়ন এবং চীন এখন আর বন্ধু নেই, আর আমেরিকা ওখানে সুযোগ দেখেছে। আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি দৌড়ে দৌড়ে পৌঁছালো চীন। চীনের সঙ্গে উনি বিভিন্ন ধরনের বাণিজ্যিক সমঝোতা সাইন করা শুরু করে দিল। আমেরিকান কোম্পানিগুলো মারাত্মকভাবে ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল চীনের ভেতরে। চীনের রাষ্ট্রীয় বিকাশ দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। অন্যদিকে ভারতেও সেম পপুলেশন, এমনকি আমাদের এখানে লোকতন্ত্র, আমেরিকাতেও লোকতন্ত্র, কিন্তু আমেরিকা এক ফোঁটাও ভারতে ইনভেস্ট করছিল না। ভারত অনবরত গরিবতার পাকে ঢুকে যাচ্ছিল। ওদিকে চীন লাগাতার ধনী হচ্ছিল, তাও আবার একটা কমিউনিস্ট দেশ হয়ে, যেখানে ভারত একটা লোকতান্ত্রিক দেশ ছিল। কেন এরকমটা হলো? কারণ ভারতের যত নেতা ছিল সে যেই পার্টিরই হোক, প্রত্যেকের নিজের নিজের বিচারধারা প্রিয় ছিল। কেউই দেশের স্বার্থকে সর্বোপরি করেনি। আমরা তথাকথিত সুরক্ষার নামে সোভিয়েত ইউনিয়নের আঁচল ধরে থাকি, যার ফল দাঁড়ায় ভারত বর্তমান সময়ে $3 ট্রিলিয়ন ইকোনমি, আর ওদিকে চীন $15 ট্রিলিয়ন ইকোনমি। আমাদের থেকে চীন ইকোনমিতে 5 গুণ বড়। দেখুন, এই কথাটা শুধু চীনের ওপরই লাগু হবে না, আপনি আমেরিকাকেও দেখুন। আমেরিকা আজ থেকে 70 বছর আগে দুনিয়ার সামনে খোলামেলা বলেছিল আমেরিকার কাছে বন্ধু ভাই কোনো দাম রাখে না। আমেরিকার কাছে রাষ্ট্রীয় স্বার্থ সর্বোপরি, তারপর বাকি সমস্ত কিছু। যার ফল এটাই দাঁড়ায় আমেরিকা বিগত 80 বছর ধরে দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার। না শুধু অর্থব্যবস্থার মামলায়, বরং সেনা এবং ডিপ্লোম্যাটিক পাওয়ারেও আমেরিকা নাম্বার 1। কিন্তু এখন দেখে মনে হচ্ছে ভারতও তার রাষ্ট্রীয় স্বার্থকে সবার আগে রাখছে। ভারতীয় অর্থব্যবস্থায় সেটা রিফ্লেক্টও করছে। স্ক্রিনের দিকে একটু নজর রাখবেন। 14ই আর্টিকেল বেরিয়েছে, যেটায় বলা হয়েছে 2022-এ ভারতের যে আর্থিক বিকাশ হার হবে সেটা গোটা দুনিয়াতে নাম্বার 1 হবে, চীন 2 নম্বরে নামতে পারে। এই বিষয়ে কিছু বুদ্ধিজীবী মানুষ কমেন্টে বলতে পারেন পশ্চিমী দেশগুলো তো ভারতের বন্ধু, তাই তারা এরকম আর্টিকেল ছাপতেই পারে। সেই জন্য তাদের উদ্দেশ্যে বলি, এই রিপোর্ট UNCTAD ছেপেছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা সংযুক্ত রাষ্ট্রের একটা শাখা সংস্থা। ওরাই বলেছে পরের বছরে ভারত দুনিয়ার সবচেয়ে স্পিডি অর্থব্যবস্থা হয়ে যাবে। এর কারণও পরিষ্কার, ভারত এখানে সুবিধা নিচ্ছে, যেভাবে চীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার শত্রুতার সুবিধা নিয়েছিল আর স্বয়ং নিজে ধনী হয়ে গেছিল, ঠিক এমনটাই ভারতের সঙ্গেও হবে। আমেরিকা এবং চীনের শত্রুতায় সুবিধা ভারতের হবে। আপনারা দেখে থাকবেন ইউরোপিয়ান দেশ এবং বিশেষ করে আমেরিকায় যে বড় বড় ইনভেস্টর রয়েছে তারা ভীষণ দ্রুত ভারতে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। এতে না শুধু ভারত ধনী হবে, বরং ভারতের একটা শত্রুও অটোমেটিক দুর্বল হয়ে পড়বে। তবে অবশ্য ভারতকেও এখানে একটু এফর্ট দিতে হবে। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।